Why is the speed of light constant? আমরা যারা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সম্পর্কে শুনেছি তারা নিশ্চয়ই জানি যে আপেক্ষিকতার বিশেষ সূত্র যে দুটি মৌলিক স্বীকার্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তার মধ্যে একটি হচ্ছে শূন্যস্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ ধ্রুব। কিন্তু আলোর বেগ আসলে ধ্রুব কেনই বা এর বেগ পর্যবেক্ষকের গতি সাপেক্ষে পরিবর্তিত হয় না? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। বিষয়টি পুরোপুরি বোঝার জন্য আমাদের এক্সট্রা কিছু টার্ম সম্পর্কে একটু আইডিয়া লাগবে, যেমন আপেক্ষিক বেগ, ব্যতিচার, তরঙ্গ, দশা ইত্যাদি। আমি চেষ্টা করব সবগুলোরই একটু ব্রিফ আইডিয়া দিয়ে যাওয়ার, যাতে আমাদের বুঝতে বেশি অসুবিধা না হয়। সো উইথ দ্যাট সেড, লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমাদের জানতে হবে শব্দের গতিবেগের উপর বায়ু প্রবাহের প্রভাব কী। শব্দ এক প্রকার তরঙ্গ, আর তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়। শব্দ তরঙ্গ বাতাসের মাধ্যমে সঞ্চালিত হয়। যদি কোনো স্থান বায়ু শূন্য হয় তবে সেখানে শব্দ সঞ্চালিত হতে পারবে না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড ধরা হয়, কিন্তু এটি প্রকৃতপক্ষে অ্যাবসলিউট কিছু না, কারণ কিছু বিষয়ের উপর ভিত্তি করে বাতাসে শব্দের বেগের তারতম্য ঘটে। তন্মধ্যে একটি হচ্ছে বাতাস প্রবাহের দিক। যদি শব্দ বাতাস প্রবাহিত হওয়ার দিকেই প্রবাহিত হয় তাহলে শব্দের বেগ বৃদ্ধি পাবে, এবং যদি শব্দ বাতাস প্রবাহিত হওয়ার দিকের বিপরীত দিকে যায় তাহলে শব্দের বেগ হ্রাস পাবে। কিন্তু এই পরিবর্তনটি খুবই সামান্য, বিধায় আমরা এটি সাধারণত হিসাবে নিয়ে থাকি না। এই তো গেল শব্দের কথা। এখন আসা যাক আমাদের মেইন থিম আলোর ব্যাপারে। 1801 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পদার্থবিদ থমাস ইয়ং তার বিখ্যাত দ্বিচির পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে আলো এক প্রকার তরঙ্গ, আর তরঙ্গ সঞ্চালিত হওয়ার জন্য যেহেতু মাধ্যমের প্রয়োজন হয়, তাই বিজ্ঞানীরা ধরে নেন যে আলো চলাচলের জন্য নিশ্চয়ই কোনো একটি মাধ্যম আছে। এই কাল্পনিক মাধ্যমটির নাম দেওয়া হয় ইথার। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে একটি কাল্পনিক স্বীকার্য নিলেই তো হয় না, প্রমাণও করতে হয়, তাই না? এরই প্রেক্ষিতে 1889 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আলবার্ট মাইকেলসন ও এডওয়ার্ড উইলিয়ামস মরলে কর্তৃক সম্পাদিত হয় একটি বৈজ্ঞানিক পরীক্ষা। পরীক্ষাটির উদ্দেশ্য ছিল ইথারের উপস্থিতি নির্ণয়, বা আরও সূক্ষ্মভাবে বলতে গেলে ইথারের সাপেক্ষে পৃথিবীর গতি নির্ণয়। এখন মূল পরীক্ষায় যাওয়ার আগে আমাদের সংক্ষেপে একটু আইডিয়াটা জেনে নিতে হবে। আমরা জানি পৃথিবী সূর্যের সাপেক্ষে ঘূর্ণায়মান। যদি ইথার নামের কোনো বস্তু এই মহাবিশ্বে থেকে থাকে তবে পৃথিবীর গতির সাপেক্ষে নিশ্চয়ই এর একটি আপেক্ষিক বেগ থাকবে, আর সেই আপেক্ষিক বেগের দরুন যদি আলোকে ইথারের দিকে ছোড়া হয় তবে আলোর বেগ বৃদ্ধি পাবে, এবং বিপরীত দিকে ছোড়া হলে আলোর বেগ হ্রাস পাবে, ঠিক যেমন শব্দ ও বাতাসের ক্ষেত্রে ঘটে। মূলত এই ধারণাকে কেন্দ্র করেই বিজ্ঞানী মাইকেলসন এবং মরলে তাদের পরীক্ষাটি সম্পাদন করেন। পরীক্ষায় ব্যবহৃত উপকরণসমূহ হল একটি হাফ রিফ্লেকটিভ মিরর, দুটি ফুল রিফ্লেকটিভ মিরর, একটি ডিটেক্টর এবং আলোক উৎস। হাফ রিফ্লেকটিভ মিরর হচ্ছে এমন একটি মিরর যা শুধুমাত্র অর্ধেক আলোকরশ্মিকেই প্রতিফলিত করে, বাকি অর্ধেক আলোকরশ্মি এর মাঝে দিয়ে অতিক্রম করে চলে যায়। ফুল রিফ্লেকটিভ মিরর হচ্ছে এমন মিরর যা আপতিত আলোর সম্পূর্ণ অংশকেই প্রতিফলিত করতে পারে। ডিটেক্টর হচ্ছে এমন একটি যন্ত্র যা আপতিত আলোর পরিমাণ ডিটেক্ট করতে পারে এবং আলোক উৎস নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো নিঃসরণ করতে পারে। এখন পরীক্ষার সেটআপটি দেখে নেওয়া যাক। বোঝানোর সুবিধার্থে আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক বিবেচনা করে নিব। প্রথমেই হাফ রিফ্লেকটিভ মিররটিকে 45 ডিগ্রি কোণে ঠিক সেন্টারে স্থাপন করতে হবে। তারপর এর উত্তর ও পূর্ব দিকে দুটি ফুল রিফ্লেকটিভ মিররকে রাখতে হবে এবং দক্ষিণ দিকে লাইট সোর্সকে রাখতে হবে। অতঃপর পশ্চিম দিকে ডিটেক্টরটি স্থাপন করতে হবে। এই পর্যায়ে আমাদের ব্যতিচার নিয়ে একটু জেনে নিতে হবে। ব্যতিচার হলো সোজা কথায় দুটি আলোকরশ্মির উপরিপাতন বা মিলন। দুটি আলোক তরঙ্গ যদি পরস্পর একই দশায় মিলিত হয়, অর্থাৎ তাদের মাঝে দশা পার্থক্য শূন্য হয়, তবে তারা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে এবং ডিটেক্টরে একটি ব্যতিচার ঝালর দেখা যাবে। কিন্তু যদি আলোকরশ্মি বিপরীত দশায় মিলিত হয় তবে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে এবং এক্ষেত্রে কোনো ব্যতিচার ঝালর দেখতে পাওয়া যাবে না। ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচারের মাঝামাঝি যে কোনো অবস্থায় মিলিত হলেও ব্যতিচার ঝালর দেখতে পাওয়া যাবে।
এখন আমাদের মূল পরীক্ষায় আসা যাক। ধরি ইথারের গতিপথ হলো বাঁ দিকে, তাহলে আপতিত আলো হাফ রিফ্লেকটিভ মিররে ভাগ হয়ে যে অংশটি বাঁ দিকে যাবে সেটি যাওয়ার পথে একটু বুস্ট পাবে এবং ফিরে আসার পথে কিছুটা স্লো হয়ে যাবে। কিন্তু লম্ব বরাবর যে অংশ যাচ্ছে তার উপর ইথারের গতির কোনো প্রভাব থাকবে না। আলটিমেটলি রশ্মি দুটি ফুল রিফ্লেকটিভ মিররে প্রতিফলিত হয়ে আবার কেন্দ্রে এসে মিলিত হয়ে ডিটেক্টরের দিকে ছুটে যাবে। যদি তাদের ডিটেক্টরে পৌঁছানোর সময় ক্যালকুলেট করি, তাহলে আনুভূমিক বরাবর অর্থাৎ বাঁ দিকে যে রশ্মিটি যাচ্ছিল সেটি ডিটেক্টরে যেতে প্রয়োজনীয় সময় হবে এতটুকু, এবং উলম্ব বরাবর গমনকৃত রশ্মি ডিটেক্টরে পৌঁছাতে প্রয়োজনীয় সময় লাগবে এতটুকু। এখানে স্পষ্টত আনুভূমিক রশ্মিটির একটু বেশি সময় প্রয়োজন হয়, তাদের মাঝে সময়ের পার্থক্য হচ্ছে এতটুকু। অর্থাৎ যেহেতু সময়ের পার্থক্য আছে, তাই রশ্মিদ্বয় ঠিক সমদশায় মিলিত হয়ে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে না, কিন্তু তারা ধ্বংসাত্মক ব্যতিচারও সৃষ্টি করবে না। এর মাঝামাঝি কোনো অবস্থায় মিলিত হয়ে ডিটেক্টরের উপর আপতিত হবে, যার ফলে আমরা একটি ব্যতিচার ঝালর দেখতে পাব, যা দেখতে কিছুটা এরকম হবে। এবার পুরো সেটআপটিকে 90 ডিগ্রি কোণে ঘোরানো হয় এবং পুনরায় পরীক্ষাটি চালনা করা হয়। তাহলে যে ব্যতিচার ঝালর পাওয়া যাবে তা আগের বারের চেয়ে একটু ভিন্ন হওয়ার কথা, কারণ ইথারের গতির সাপেক্ষে নিঃসরিত আলোকরশ্মিগুলোর দিক পরিবর্তিত হয়ে গিয়েছে। ফলে আগে যেভাবে ইথার রশ্মিগুলোকে প্রভাবিত করবে, এবার তার চেয়ে ভিন্নভাবে প্রভাবিত করবে এবং ব্যতিচার ঝালরগুলো একটু শিফট দেখা যাবে, অর্থাৎ আগের স্থান থেকে একটু সরে যাবে। বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখেন যে এই শিফটের পরিমাণ হওয়া উচিত প্রায় 37%। কিন্তু তারা যখন পরীক্ষাটি চালনা করেন তখন আশ্চর্যজনকভাবে তারা দ্বিতীয়বার যে ফলাফল পান আর প্রথমবার যে ফলাফল ছিল তার মাঝে কোনো পার্থক্য লক্ষ্য করতে পারেননি। ত্রুটি এড়ানোর জন্য তারা পরীক্ষাটি বেশ কয়েকবার ঘুরিয়ে সম্পাদন করেন, কিন্তু প্রতিবার যে ফলাফল আসছিল তার ব্যতিচার ঝালর এবং প্রথমবার ফলাফলে ব্যতিচার ঝালরের মাঝে কোনো শিফট ছিল না, যেমনটা হওয়ার কথা ছিল না। কারণ কোনো মাধ্যম যদি আলোর বেগকে প্রভাবিত করত, তাহলে দিক পরিবর্তনের সাথে সাথে আলোর বেগের কিছুটা তারতম্য দেখা যেত এবং আলটিমেটলি আমরা যে ব্যতিচার ঝালর দেখতে পারতাম তার মাঝে 37% অ্যাপ্রক্স একটি শিফট দেখতে পারতাম, কিন্তু এটা প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে না। ফলে বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন যে আসলে ইথার বলতে কোনো মাধ্যম নেই। উল্লেখিত পরীক্ষাটিকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ পরীক্ষা বলা হয়, কারণ বিজ্ঞানীরা ইথার আবিষ্কার করার উদ্দেশ্যে পরীক্ষাটি চালনা করেন, অর্থাৎ তারা জানতেন কোনো মাধ্যম আছে এবং সেটাকে খুঁজে বের করাই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু তারা এটা কল্পনা করতে পারেননি যে ইথার বলতে কোনো মাধ্যমই নেই এবং আলো শূন্য মাধ্যমেই চলাচল করতে পারে। উক্ত পরীক্ষাটি হতে তারা যে দুটি সিদ্ধান্তে উপনীত হন তা হলো, প্রথমটি ইথার বলতে এ মহাবিশ্বে কিছুই নেই, এবং দ্বিতীয়টি আলোর বেগ একটি ধ্রুব রাশি, এটি উৎস অথবা পর্যবেক্ষণ মাধ্যমের গতির উপর নির্ভর করে না। অর্থাৎ যদি আমরা সামারি করি তাহলে বলা যায় বাতাস প্রবাহের দিক যেভাবে শব্দের বেগকে প্রভাবিত করে, সেভাবে আলোর বেগকে প্রভাবিত করার জন্য অ্যাকচুয়ালি কোনো মাধ্যম নেই। আর যেহেতু আলোক বেগকে প্রভাবিত করার জন্য কোনো মাধ্যম নেই, সেহেতু এর বেগ বৃদ্ধি বা হ্রাস পায় না এবং ধ্রুব থাকে। এখন ভিডিওটি শেষ করতে করতে তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন। আচ্ছা, আমাদের চারিদিকে তো বায়ু আছে, রাইট? তাহলে ইনিশিয়ালি আমরা বায়ুকেই আলো চলাচলের মাধ্যম হিসেবে কেন বিবেচনা করলাম না? উত্তরটা কিন্তু তোমরা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলেই বের করে ফেলার কথা। চাইলে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। তবে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।